সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কিছুক্ষণ উপন্যাসটির চতুর্থ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মাওলানা আজিজুর রহমান স্ত্রীর হাত ধরে বসে আছেন। ভয়ে এবং আতঙ্কে তিনি অস্থির। নিজের মনের ভয় কমানোর জন্যে তিনি ইয়া আহাদু 100 বার পড়েছেন। মনের ভয় কমছে না। সত্যি সত্যি ট্রেনে কিছু হয়ে গেলে মহাবিপদ হবে। ট্রেনের অ্যাটেন্ডেন্ট বশিরকে কানে কানে বলেছেন একজন লেডি ডাক্তার আছে কিনা এই খোঁজ করতে। বেটা খোঁজ করবে কিনা কে জানে। তিনি নিজেই প্রতিটি বগিতে গিয়ে ডাক্তার খুঁজতে পারেন। স্ত্রীকে ফেলে যেতে ইচ্ছা করছে না। তিনি মহাবিপদের দোয়া এক মনে পড়ে যাচ্ছেন, দোয়া ইউনুস। ব্যথার এক একটা প্রবল ঝাপটা আসছে, আর আফিয়া স্বামীকে খামচি দিয়ে ধরছে এবং ব্যাকুল গলায় বলছে, আমার আম্মু কই, ও আম্মু, আম্মু। মাওলানা বললেন, আল্লাহ খোদাকে ডাকো, আম্মা আম্মা করতেছো কেন? আফিয়া বলল, আল্লাহ পাকরে তো আপনি ডাকতেছেন, আমি আম্মুরে ডাকি, ও আম্মু, আম্মু। মাওলানা বললেন, সমস্যা তুমি তৈরি করেছো। আম্মার কাছে যাব, আম্মার কাছে যাব। এখন দেখেছো অবস্থা। তোমার মার কাছে যাবার জন্য রওনা না দিলে এই বিপদ হতো না। আফিয়া বলল, চুপ করে বসে থাকেন, কথা বন্ধ, কথা বললে কানে ঝনঝন করে। মাওলানা চুপ করে গেলেন। তিনি মনে মনে দুরুদে শেফা পাঠ করা শুরু করেছেন। বশির আরেক দফা বরফ এনেছে। রশিদ সাহেব তার হাত ধরে বললেন, ইউ আর এ গুড বয়, ইউ উইল গেট আ টয়। তবে এখন খেলার সময় নয়, একটা খবর যে জোগাড় করতে হবে। বশির বলল, স্যার, কি খবর জোগাড় করব? রশিদ সাহেব বললেন, যে মৃত ব্যক্তিটি আমাদের সঙ্গে যাচ্ছে তার পরিচয় আমার জানা দরকার। জটিল গবেষণার মধ্যে পড়ে গেছি। মৃত ব্যক্তির নাম এবং আমাদের মন্ত্রী মহোদয়ের জন্ম তারিখ জানা অতি জরুরি। বশির বলল, মরা মানুষ তো কেউ যাচ্ছে না স্যার। তুমি তো খবর দিলে একটা ডেড বডি যাচ্ছে। বশির লজ্জিত গলায় বলল, ভুল খবর দিয়েছিলাম স্যার। চাদর দিয়ে ঢেকে কামরায় তুলেছে, তখন ভেবেছি লাশ। এখন সে লাশ না? জি না, চা কফি খেয়েছে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? 30-35। নাম জিজ্ঞেস করেছ? নাম জিজ্ঞেস করি নাই। চাদর দিয়ে ঢেকে তাকে কেন তুলেছে? জানি না স্যার। রশিদ সাহেব বললেন, মিথ্যা কথা কেন বলছো বশির? হঠাৎ তোমার মিথ্যা বলার প্রয়োজন কেন পড়ল? আমি ওই কামরায় গিয়েছিলাম। মৃত ছেলেটির মার সঙ্গে আমার কথা হয়েছে। তারা ডেড বডি কফিনে করে নিয়ে যাচ্ছে। কফিনে প্রচুর বরফ এবং প্রচুর চা পাতা দেয়া হয়েছে। ঠিক বলছি না? বশির কিছুক্ষণ চুপ থেকে বলল, জি স্যার। তাহলে মিথ্যা কথা কেন বললে? বশির জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রশিদ সাহেব বললেন, ইউ আর এ নটি বয়, ইউ উইল নট গেট আ টয়। আমার সামনে থেকে দূর হবার হয়েছে সময়। সামনে থেকে যাও। বশির দ্রুত বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। রশিদ সাহেব ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা মিথ্যা কথা কেন বলল? আশাব বলল, বুঝতে পারছি না স্যার, কারণ ছাড়াই হয়তো বলেছে। রশিদ সাহেব বললেন, কারণ ছাড়া কেউ মিথ্যা বলে না, তবে প্যাথোলজিক্যাল লায়াররা বলে। সমগ্র মানব গোষ্ঠীর অতি ক্ষুদ্র অংশই প্যাথোলজিক্যাল লায়ার। বশির নামের এই ছেলের মিথ্যা বলার পেছনে অবশ্যই কারণ আছে। কারণটা বের করতে হবে। আশাব বলল, আপনি সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তা করেন? রশিদ সাহেব বললেন, আমি একা না, তুমি নিজেও সব সময় কিছু না কিছু চিন্তা করো।
ডাক্তার হিসেবে তুমি এই তথ্যটা নিশ্চয়ই জানো যে মানুষের হার্ট এবং ব্রেইন কখনো বিশ্রাম নেয় না। হার্ট এবং ব্রেইনের বিশ্রাম নেওয়ার অর্থ মৃত্যু। ঘুমের মধ্যে হার্ট যেমন কাজ করে, ব্রেইনও কাজ করে। ভালো কথা। এইমাত্র তোমার ম্যাজিকের কৌশলটা আমি ধরে ফেলেছি। সত্যি? আমাকে কয়েনটা দাও, আমি দেখাচ্ছি। ট্রেনের যাত্রীদের নিয়ে আমি যখন কনসাসলি চিন্তা করছিলাম, তখন আমার ব্রেইন নিজের উদ্যোগে চিন্তাভাবনা করে কৌশলটা বের করেছে। আশাব একটা কয়েন দিল। রশিদ সাহেব বললেন, তোমাকে ম্যাজিকটা দেখালে তুমি মজা পাবে না, কারণ তুমি কৌশলটা জানো। এক কাজ করো, ওই মেয়েটাকে ডেকে আনো, সে মজা পাবে। 10 মিনিট পরে যাই স্যার। 10 মিনিট পরে কেন যাবে? আশাব বিব্রত গলায় বলল, আমার মা আমার উপর বিশেষ একটি কারণে খুবই রেগে আছেন। তার রাগ পড়ার সময় দিচ্ছি। আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সাধারণত তার রাগ পড়া যায়। তুমি হিসেব করে বের করেছ? জি না, আমার বাবা হিসেব করে বের করেছেন। মা বেশিরভাগ রাগ বাবার সঙ্গে করতেন। বাবার সার্ভাইভালের জন্যে হিসেবটা দরকার ছিল। উনি কি করতেন? ব্যাংকার। গুড। আমরা 15 মিনিট অপেক্ষা করব। চিত্রা বসে আছে সাজেদার সামনে। চিত্রার মনে হচ্ছে ভদ্রমহিলা কিছুটা শান্ত হয়েছেন, তবে এখন তিনি ক্রমাগত কথা বলে যাচ্ছেন। কথারও আগা মাথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। অর্থহীন কথা শুনতে চিত্রার আপত্তি নেই। ঘন্টার পর ঘন্টা লিলির অর্থহীন কথা শুনে সে অভ্যস্ত। সমস্যা হলো ভদ্রমহিলা তাকে বৌমা বলে সম্বোধন করছেন। চিত্রার উচিত তাকে মনে করিয়ে দেয়া যে তিনি ভুল করছেন। চিত্রার সঙ্গে এই প্রথম তার দেখা হয়েছে, এবং চিত্রা তার বৌমা না। বৌমা হবার কোনো বাসনাও তার নেই। বৌমা শোনো, আমার ছেলে ইচ্ছা করে আমাকে অপমান করার জন্যে মদ গিলছে। সে কি করবে আমি তোমাকে বলি। গলা পর্যন্ত মদ গিলবে, তারপর টলতে টলতে কামরায় ঢুকবে, তোমার সঙ্গেও খারাপ ব্যবহার করবে। তখন তো আমি তাকে ছাড়ব না। মায়ের সামনে যে তার স্ত্রীকে অপমান করে, তার মতো কুলাঙ্গার এই দুনিয়ায় জন্মায়নি। আমি সেই কুলাঙ্গারকে সহ্য করব না। আমি খাঁ বাড়ির মেয়ে। আমার দাদা আশরাফ আলীর নাম নিশ্চয়ই শুনেছ। আমি আশরাফ আলী খাঁ সাহেবের নাতনি। আশরাফ আলী খাঁ সাহেব প্রকাশ্যে বাজারে থানার ডিউটি অফিসারকে কি করেছিলেন তা এখনও ইতিহাস। পুলিশের এসপি খবর পেয়ে জেলা হেডকোয়ার্টার থেকে দাঙ্গা পুলিশ নিয়ে এলেন। আমার দাদাজানের লোকজনও লাঠি বৈঠা নিয়ে তৈরি হলো। দাদাজান তার 2 নলা বন্দুক বের করলেন। থমথমে অবস্থা। দাঙ্গা বেঁধে যায় এমন অবস্থা। শেষ পর্যন্ত এসপি সাহেবের বুদ্ধিতে সমস্যার সমাধান হলো। এসপি সাহেব সাদা পোশাকে এসে দাদাজানের বাড়িতে ঢুকে বললেন, স্যার, আমার চাচা আপনার ছাত্র ছিলেন। দাদাজান সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাবা কেমন আছো? এসপি সাহেব বললেন, ভালো থাকবো কিভাবে? শুনেছি আমার এক অফিসার আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আমি এসপি, আমার অফিসারের বেয়াদবি আমি সহ্য করব না। দাদাজানের রাগ সঙ্গে সঙ্গে পানি। তিনি বললেন, এটা কেমন কথা? অল্প বয়সের উত্তেজনায় একটা বেয়াদবি করেছে, এটা কোনো ব্যাপার না। তুমি তাকে খবর দিয়ে আনো, আমি হাত মেলাই। এখন বুঝেছ আমি কোন বংশের? চিত্রা বলল, জি বুঝেছি। সাজেদা বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, তুমি যাও, আমার ছেলেকে ডেকে আনো। আমি তাকে ক্ষমা করেছি। আমি যেমন রাখতে পারি, আবার ক্ষমাও করতে পারি। রাত 10টা বাজে, তার নিশ্চয়ই খিদে লেগেছে। 9টা বাজতেই সে খেয়ে নেয়, ছোটবেলার অভ্যাস। চিত্রা উঠে দাঁড়ালো। মহিলার সঙ্গে কামরা শেয়ার করার ব্যাপারটা তার আর এখন ভালো লাগছে না। তার চেয়ে অনেক ভালো বুড়োর অঙ্কের গল্প শুনে রাত কাটানো। আশাব কামরা থেকে বের হয়েছে, তবে ঠিকমতো পা ফেলতে পারছে না। তাকে এগুতে হচ্ছে দেয়াল ধরে। চিত্রার সামনে সে খানিকটা বিব্রত বোধ করছে। চিত্রা বলল,
আপনাদের মাতা পুত্রের সমস্যায় হঠাৎ জড়িয়ে পড়েছি, ভালো লাগছে না। আশা বলল, ভালো লাগার কথা না, সমস্যায় আপনি ইচ্ছে করে জড়িয়েছেন। মার সঙ্গে রুম শেয়ার করতে চেয়েছেন। মা কি তার দাদাজানের গল্প শুরু করেছেন? হ্যাঁ, করেছেন। ওনার দাদাজানের গল্প সমস্যা না, সমস্যা হচ্ছে উনি মাঝে মাঝেই আমাকে বৌমা ডাকছেন। আপনি নিশ্চয়ই বিয়ে করেছিলেন, আপনার মায়ের একজন আদরের বৌমা ছিল, ছিল না? জি না। আগে বৌমা ডাকার অভ্যাস না থাকলে হঠাৎ করে কারো মুখ দিয়ে বৌমা বের হবে না। আশা বলল, মার মুখ দিয়ে যে কোনো কিছু বের হবে। আমার মাকে আপনি চেনেন না, আমি চিনি। তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ। মার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশাব হাত জোড় করল। চিত্রা বলল, ক্ষমা চাইতে হবে না। মায়ের অসুখটা প্যারানয়ের অন্য এক ফর্ম। প্যারানয়ের রোগী মনে করে সবাই ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলার জন্যে। আমার মা মনে করেন অপরিচিত যেই তার সঙ্গে কথা বলছে সেই তার পরমাত্মীয়। আপনি এখন মার কাছে আমার চেয়ে 100 গুণ বেশি প্রিয়। চিকিৎসা করাচ্ছেন না? করাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি রাতে আপনার মার সঙ্গে থাকবো না। মার সমস্যা একটাই, কথা বলা। এছাড়া তার আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, আমার ভালো লাগছে না। আপনি আপনার মার কাছে যান, তিনি অপেক্ষা করছেন। আপনারা মাতা পুত্র খাওয়া দাওয়া করুন। এর মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ। আমি বুফে কারে খাবো, অর্ডার দিয়ে রেখেছি। আপনাদের মাতা পুত্রের মিলন দৃশ্য দেখার আমার যেমন কোনো আগ্রহ নেই, বিচ্ছেদ দেখারও কোনো আগ্রহ নেই। মা আপনাকে ছাড়া খাবে না। ব্যবস্থা করুন যেন খায়, প্লিজ। আশাবকে করিডোরে দাঁড় করিয়ে চিত্রা এগিয়ে গেল। তার সত্যি অসহ্য লাগছে। মোবাইল টেলিফোনে পিং পিং শব্দ হচ্ছে। নিশ্চয়ই লিলি। চিত্রা, হ্যালো। হ্যালো। ফান হচ্ছে? খুব ফান হচ্ছে। ফানে ডুবে যাচ্ছি, নাক পর্যন্ত ফান। বাবারে, একটু ধৈর্য ধর। ময়মনসিংহ জাংশনে গাড়ি থামবে, তুই চলে যাবি সেলুনে, রানীর মতো থাকবি। একবার তো বলেছিস, বারবার একই কথা শুনতে ভালো লাগে না। এত রেগে আছিস কি জন্যে? এক মহিলা আমাকে বৌমা ডাকছেন। সে কি? কেন? তোর চেহারা কি মহিলার কোনো আদরের বৌমার মতো যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে? বাংলা সিনেমা? চুপ কর তো, উনি মেন্টাল পেশেন্ট। ও মাই গড। রাতে ওই মহিলার রুম আমার শেয়ার করার কথা। ভুলে ওই কর্ম করবি না। শতহস্ত দূরে থাকবি। শতহস্ত দূরে থাকতেই হবে, নয়তো দেখা যাবে রাতে সে তোকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। উপদেশের জন্যে ধন্যবাদ। ম্যাথমেটিশিয়ানের সঙ্গে কথা হয়েছে? এখনো না। বুড়োরা তরুণী মেয়েদের সঙ্গে গল্প করতে খুব পছন্দ করে। মজার মজার গল্প বলে এরা তরুণীদের ভুলাতে চায়। তুই এক কাজ কর, বুড়োর সঙ্গে গল্প করতে করতে চলে যা। তোর জায়গায় আমি থাকলে বুড়োর সঙ্গে এমনই গল্প জমাতাম যে বুড়ো ভাবত, কেয়া মজা, খাবো ব্যাং ভাজা। মেয়ে তো আমার প্রেমে ডুব সাঁতার দিচ্ছে। লিলি, আমার ধারণা তুই ভাবছিস যে খুব মজার কথা বলছিস। তোর কথাবার্তায় হিউমার ঝরে পড়ছে। ব্যাপারটা সেরকম না। তুই একই ভঙ্গিতে সবার সঙ্গে কথা বলিস। তোর কথাবার্তায় সামান্যতম ভ্যারিয়েশন নেই। তোর কথায় ভয়ঙ্কর দুঃখ পেলাম, মরে যেতে ইচ্ছে করছে। এই দেখ, আমি মরে যাচ্ছি। 1, 2, 3 বলেই লিলি মোবাইল অফ করল। চিত্রা বলল, থ্যাংক গড। মন্ত্রী সাহেবের সেলুন কারে আরও একজন বলল, থ্যাংক গড। সেই একজন মন্ত্রী সাহেবের আদরের শ্যালিকা যমুনা। তার থ্যাংক গড বলার কারণ, গান বাজনা শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের লম্বা চুলের ছেলে মাথা ঝাঁকিয়ে নিজেকে তৈরি করছে।
সে অস্বাভাবিক চিকন গলায় বলল, শুরু করব ফিউশন ট্যাগর দিয়ে। ব্যান্ডের সুরে রবীন্দ্রসঙ্গীত নামে নতুন এক জিনিস শুরু হয়েছে। এর মধ্যে কিছু ইংরেজি এবং হিন্দি কথাবার্তাও আছে। মহা ফিউশন যাকে বলে। অল্প সময়ে তরুণ তরুণীদের হৃদয়ে এই সঙ্গীত হরণ করে নিয়েছে। ব্যান্ডের পরিচালক যমুনার দিকে তাকিয়ে বলল, আপা, এই গানটায় সবাইকে অংশ নিতে হয়। যমুনা বলল, কিভাবে অংশ নিব? আমি তো গান জানি না। গান জানতে হবে না। গানের মাঝখানে যতবার আমি হাততালি দেব ততবার আপনারা সবাই বলবেন ঠেকাই মাথা। হাতের ইশারা না করা পর্যন্ত ঠেকাই মাথা বলতেই থাকবেন। সুর নিয়ে চিন্তা করবেন না, যেভাবে বলতে চান বলবেন। যমুনা আনন্দিত চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, কি মজা, মজা না? যমুনার স্বামী বলল, মজা বলেই তো মনে হচ্ছে। যমুনা তার বোনের দিকে তাকিয়ে বলল, দুলাভাই জয়েন করবে না? সুরমা বলল, ওর শরীরটা খারাপ, ওই যে অ্যাসিডিটির প্রবলেম। যমুনা বলল, কয়েকবার ঠেকাই মাথা করলে অ্যাসিডিটি ঠিক হয়ে যেত। সুরমা বললেন, তোরা শুরু কর, আমি ওকে নিয়ে আসব। সঙ্গীত শুরু হয়েছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, মাই হেড ডাউন অন ইয়োর ফিট, মাদার 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 মাদার, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। সঙ্গীত জমে গেছে। ঠেকাই মাথা সুপারহিট হয়েছে। যমুনা আনন্দে স্বামীর গায়ে বারবার গড়িয়ে পড়ছে। আনন্দের তুঙ্গ মুহূর্তে সেলুন কারের বাতি নিভে গেল। বগি ডুবে গেল অন্ধকারে। সুরমা পা টিপে টিপে স্বামীর কাছে গিয়ে বলল, এই বাতি নিভে গেছে তো। খায়ের সাহেব বললেন, দেখতে পাচ্ছি, আমি অন্ধ না। সুরমা বললেন, ট্রেনের লোকজন তো কেউ আসছে না, মোমবাতি চার্জার কিছু দিবে না? না দিলে আমি কি করব? আমার হাতে কি ক্ষমতা আছে? এরা কি জেনে গেছে? জানতেও পারে। আমি কিন্তু যমুনাকে কিছু বলিনি। ওদের ট্রিপটা নষ্ট করে লাভ কি? একসময় যেহেতু জানবে, এখনই বলে দাও। যমুনা এগিয়ে আসছে, তার হাতে মোবাইল। সে মোবাইল অন করে তার আলোয় সাবধানে এগুচ্ছে। দুলাভাই, বলো, শুনছি। ট্রেনের প্রতিটি কামরায় লাইট আছে, শুধু আমাদেরটাই নেই। আমরা অন্ধকারে বসে আছি। তাই নাকি? হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে আসুন। খোঁজ নিতে হবে না, তুমি বলছো এই যথেষ্ট। মনে হয় ইলেকট্রিক্যাল কানেকশনে কোনো ঝামেলা হয়েছে। কানেকশনে ঝামেলা হলে রেলের লোকজন ছোটাছুটি করবে না? এরা এসে সমস্যা কি জানাবে না? দুলাভাই, আপনি এক্ষুনি রেলমন্ত্রীকে টেলিফোন করুন। এদের সবাই যেন সাসপেন্ড হয়। মন্ত্রী সেলুন কার যাচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি নেই, ওদের কোনো গরজও নেই। এরা ভেবেছে কি? খায়ের সাহেব বললেন, ব্যবস্থা হবে, তোমরা গান বাজনা করতে থাকো। অন্ধকারে কি গান বাজনা? অন্ধকারের গানের আলাদা মজা আছে। তোমরা শুরু করো, আমি দেখছি কি করা যায়। গান আবার শুরু হয়েছে। খায়ের সাহেব সিগারেট ধরিয়েছেন। সুরমা আছেন স্বামীর পাশে। অন্যদিন সিগারেট ধরানো নিয়ে নানান কথাবার্তা বলতেন, আর চুপচাপ। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? সুরমা বললেন, আমার মন কু ডাক ডাকছে। খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, যা হবার তা তো হয়ে গেছে, আর কি কু ডাক? সেলুন কারে বাতি নিভিয়ে দেয়াটা ইচ্ছাকৃত নয় তো? সব কামরায় বাতি জ্বলছে, সেলুন কারে বাতি নেই। এতক্ষণ হয়ে গেল, একজন কেউ খোঁজ নিতে আসছে না। খায়ের সাহেব কিছু বললেন না। সুরমা বললেন, কান ধরে উঠবোস করিয়েছি, এটার জন্য কিছু না তো? সবাই মিলে ঠিক করেছে আমাদের শিক্ষা দেবে। হতে পারে, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। আমার ভয় লাগছে। ভয় লাগাই স্বাভাবিক। এই দেশের অনেক মন্ত্রী মন্ত্রিত্ব চলে যাবার পর
পাবলিকের হাতে মার খেয়েছে। মন্ত্রিত্ব যাবার পরে না, পার্টি ক্ষমতা থেকে যাবার পর কেউ কেউ হয়তো বা ইনসাল্টেড হয়েছে। তোমার পার্টি তো এখনো ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলেও আমি পার্টির গুড বুকে নেই। সবাই জানবে আমাকে লাথি দিলে এখন পার্টি কিছু বলবে না, বরং খুশি হবে। আমি লাথি খাচ্ছি এই দৃশ্য দেখলে অনেক নেতাকর্মীরাই এখন খুশি হবে। একজনকে কি পাঠাবো যে রেলের কাউকে ডেকে নিয়ে আসবে? তুমি কথা বলবে, কথা বলে ঠিক করবে। কথা বলে মানুষ ভোলাতে তুমি তো ওস্তাদ। কাকে পাঠাবে? বদরুলকে পাঠাই, চালাক চতুর আছে। বদরুলটাকে? ওই যে ছেলেটা ভিডিও করে। পাঠাও, তবে আমার ধারণা ওকে মেরে তক্তা বানাবে। সুরমা ভীত গলায় বললেন, ওকে মেরে তক্তা বানাবে কেন? নানান কায়দায় কানে ধরে উঠবসের ভিডিও করেছে, ওকে ছাড়বে কেন? আমি হলেও তো মারতাম। মারতে? অবশ্যই। তুমি আর কি করতে? চেষ্টা করতাম এই অপমান যে মহিলা আমাকে করেছেন সবার সামনে তার গালে একটা থাপ্পড় বসাতে। তাহলে কি বদরুলকে পাঠাবো না? পাঠাও, টেস্ট কেস হিসাবে পাঠাও। মার খেয়ে ফেরে কি না দেখি। সুরমা ভীত গলায় বললেন, তোমার কাছে রিভলভার আছে না? আছে, গুলি মাত্র 6টা, সিন্ধুতে বিন্দু। তুমি তো আর গুলি করতে যাচ্ছ না, অস্ত্র হাতে থাকাটাই ভরসা। খায়ের সাহেব বললেন, মাঝে মাঝে অস্ত্র থাকলে সমস্যা, নিজের অস্ত্রে নিজে বধ। টান দিয়ে রিভলভার নিয়ে সেই রিভলভারে গুলি। আজে বাজে কথা কেন বলছো? ভালো ভালো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। খায়ের সাহেব মোবাইল টেলিফোন বের করে বোতাম টিপতে শুরু করলেন। সুরমা বললেন, কাকে টেলিফোন করো? খায়ের সাহেব তিক্ত গলায় বললেন, কাকে টেলিফোন করছি তোমাকে বলতে হবে কেন? কাকে টেলিফোন করছি জানার তোমার প্রয়োজনটা কি? জানলে অসুবিধা কি? অসুবিধা আছে, সব ইনফরমেশন সবার জন্যে না। আমি তোমার স্ত্রী। তুমি আমার সামনে থেকে যাও। তুমি ক্রমাগত আমাকে বিরক্ত করে যাচ্ছ। আমার 40 গজের ভিতর যেন তোমাকে না দেখি। সুরমা হতভম্ব গলায় বললেন, যদি না যাই তাহলে কি করবে? মারবে? হ্যাঁ, মারব। তোমার বোন আর বোনের স্বামী ওই বান্দরটার সামনে কষে চড় মারব। অন্ধকার হলেও ওরা দেখতে পাবে। সুরমা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বান্দর বলছো কাকে? খায়ের সাহেব বিকট শব্দে ধমক দিলেন, গেট লস্ট ইউ পিগ। গান থেমে গেল। সবাই সুরমার দিকে তাকিয়ে আছে। যমুনা ভীত গলায় বলল, আপা কি হয়েছে? সুরমা স্বাভাবিক গলায় বললেন, তোর দুলাভাই টেলিফোনে কাকে যেন ধমকাচ্ছে। ভিডিওর বদরুল কোথায়? আমার কাছে আসতে বলতো। সুরমা এগিয়ে গেলেন গানের দলের কাছে। তিনি এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন, নিজেকে দ্রুত সামলাতে চেষ্টা করছেন। এখনো সামলাতে পারেননি, তবে পারবেন। আবুল খায়ের টেলিফোন করেছেন পূর্তমন্ত্রীকে। রিং হচ্ছে, কেউ টেলিফোন ধরছে না। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। একটা সময় ছিল দ্বিতীয় রিং শেষ হবার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই, কি ব্যাপার? বান্দা হাজির। এখন সময় ভিন্ন। খায়ের ভাইয়ের গ্রেটনেস বলতে কিছু নেই, তার টেলিফোন ধরতে হবে না। আবুল খায়ের আবার টেলিফোন করলেন। তার মাথায় রক্ত উঠে গেছে। তিনি ঠিক করেছেন টেলিফোন করেই যাবেন। বেটা যতক্ষণ না ধরবে ততক্ষণ টেলিফোন বাজতে থাকবে। শালার বাচ্চা শালা।